একটি শহর যেখানে অর্থই ক্ষমতা আর লোভী ধ্বংসের চাবিকাঠি। সেই শহরেই একজন ভিখারি, যার জীবন ছিল শুধুই বেঁচে থাকার লড়াই, হঠাৎ করে পায় অঢেল সম্পত্তির সুযোগ। কিন্তু এই সম্পদ কি তাকে মুক্তি দিবে, নাকি টেনে নিয়ে যাবে এক মরণ ফাঁদে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা থ্রিলার মুভি কুবেরার কথা। কুবেরা এমন একটি গল্প যেখানে প্রতিটি পদক্ষেপ একটি ষড়যন্ত্র, আর প্রতিটি সিদ্ধান্ত জীবন মরণের প্রশ্ন। যেখানে একজন সাধারণ ভিখারি একটি দুর্নীতির সাম্রাজ্যকেই পাল্টে দেয়। বঙ্গোপসাগরে ভারত সরকারের একটি তেল গ্যাস রিসার্চ বেস। গত 7 বছর যাবৎ সাগরতলে তেল এবং গ্যাসের মজুদের তল্লাশি করা হচ্ছিল। অবশেষে এখানে তেলের সন্ধান পাওয়া যায়, আর এই তেল কোনো সাধারণ তেল নয়, পৃথিবীর সবথেকে পিওরেস্ট অয়েল রিজার্ভ। আর এই তেলের সন্ধান পেয়ে সবাই আনন্দ উল্লাস করছে। তবে এখানের চিফ ইঞ্জিনিয়ার, গ্লোবাল এন্টারপ্রাইজের সিইও নিরাজকে কল করে অয়েলের বিষয়টি জানায়। নিরাজ শুধু জানতে চায় বিষয়টা কতজন জানে, আর ইনফরমেশন লিক হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ইঞ্জিনিয়ার বলে সবাই তো সেলিব্রেট করছে, তবে সকাল পর্যন্ত ম্যানেজ করতে পারবো। আর এরপরই নিরাজ তার প্রাইভেট চপার নিয়ে দিল্লিতে গিয়ে পেট্রোলিয়াম এবং গ্যাস মিনিস্টার সিদাপ্পার সাথে দেখা করে এবং তাকে বলে 14 ট্রিলিয়ন কিউবিক টন অয়েল রিজার্ভ। আগামী 15 বছরের তেল এবং গ্যাস পাওয়া গেছে, যে কোনো মূল্যে আমি এটা চাই। সিদাপ্পা বলে, তেল এমন এক খাজানা যা পুরো সরকার নাড়িয়ে দিতে পারে। এজন্য আমার অন্যদেরও রায় নিতে হবে, কারণ 1 বছর পর ইলেকশন। তেল পাওয়ার খবর পেলে আমরা আরেক টার্ম জিততে পারবো। তবে নিরাজের কথা, তেল পেয়েছেন ডিক্লেয়ার করলে পাবলিক ভাববে এটা তাদের হক, আর আমার থেকে কিনে তাদেরকে দিলে পাবলিক ভাববে এটা আপনি দিয়েছেন। তেলের খবর প্রকাশ করলে আপনি হয়তো 1 টার্ম জিতবেন, আর আমাকে দিলে 2 টার্ম জিততে পারবেন। আপনি শুধু আমাকে জানান কাকে কত দিতে হবে। সিদাপ্পা নিরাজের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর ওই রাতেই নিরাজ ওই রিসার্চ বেজে আগুন লাগিয়ে দেয়। সাথে ওই বেজে কাজ করা হাজারো শ্রমিক যারা তেলের বিষয়ে জানত সবাই মারা যায়। পরবর্তী দিনে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সরকার এতদিন অনেক চেষ্টা করেছে, টাকাও ঢেলেছে, আর পরিণতিতে এত মানুষের মৃত্যু। তাই সরকার আর এই প্রজেক্ট কন্টিনিউ করবে না। সাথে নিহতদের পরিবারকেও 20 লক্ষ টাকা করে দেয়া হবে। এরপর সিদাপ্পা সবার সাথে কথা বলে, মানে নিজ পার্টি, অপোজিশন পার্টি, মিডিয়া সব মিলিয়ে 1 লক্ষ কোটি টাকার একটি লিস্ট দেয়, যার 50,000 কোটি টাকা ব্ল্যাক মানি আর 50,000 কোটি টাকা হোয়াইট মানি হিসেবে পুরোটাই ক্যাশ দিতে হবে। নিরাজ লিস্টটি নিজের কাছে রেখে দিচ্ছিল। তবে সিদাপ্পার কথা, আপনি লিখে নিন, হ্যান্ডরাইটিংও ফাঁসাতে পারে। আর ভুলক্রমেও যদি এই বিষয়টা ফাঁস হয়ে যায়, তবে চাপে পড়ে আপনাকেও আমাকে অ্যারেস্ট করাতে হবে। মানে টাকা নিবে লক্ষ কোটি, কিন্তু কোনো রিস্ক নেবে না। এই জন্য নিরাজের বাবা মিত্র বলে, আমাদেরও তাই করতে হবে। টাকা আমরাই দিব, কিন্তু কোথাও আমাদের নাম আসবে না। নিরাজ বলে, তুমি চিন্তা করো না বাবা, এমন কাজ করার জন্য অনেক এক্সপার্ট আছে। কিন্তু মিত্রর কথা, এমন কাজের জন্য এক্সপার্ট তো তুমি অনেককেই পাবে, কিন্তু ভরসা করার মতো মানুষ পাওয়া খুব কঠিন। মিত্র সিবিআই অফিসার দীপকের কথা বলে, যে এ পর্যন্ত 1000-এর উপর কেস সলভ করেছে, এমনকি আমাদের অফিসের রেট দিয়েও 100 কোটি টাকা উদ্ধার করেছিল। দীপক একজন সিনসিয়ার এবং অনেস্ট ব্যক্তি। তবে অনেক নিষেধ করার পরও একজন মিনিস্টারের বাড়িতে রেড করায় উল্টো দীপককে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এজন্য ওর 10 বছরের কারাদণ্ড হয়েছে, 5 বছর যাবৎ জেল খাটছে। নিরাজের কথা, ও কেন আমাদের কথা মানবে? মিত্র বলে, মানবে না, ওকে মানাতে হবে, কারণ একমাত্র দীপকের মতো ব্যক্তি আমাদের এই কাজটি এখন করে দিতে পারবে। সিন চলে যায় জেলে। এই হচ্ছে সেই সিবিআই অফিসার দীপক, 5 বছর যাবৎ জেল খাটছে। আর এ হচ্ছে দীপকের স্ত্রী দীপা। দীপকের একটি মেয়েও আছে, তবে দীপকের মেয়ে জানে না দীপক জেলে আছে। দীপা তার মেয়েকে বলেছে তার বাবা দুবাইতে, আমেরিকায় বিভিন্ন জায়গায় ব্যবসা করে বেড়ায়, এই জন্যই বাড়িতে আসে না। তবে 5 বছর এভাবে কাটাতে পারলেও দীপা আর এখন মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারছে না। তবে এভাবে আর কতদিন? এদিকে দীপকের জেল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, আবার দীপাও বাইরে ম্যানেজ করতে পারছে না। এরপরে নিরাজ দীপকের সাথে দেখা করে এবং দীপককে বলে, আমি জানি তুমি বিনা দোষে জেল খাটছ, আর এটাও জানি আগামী 10 বছর তোমাকে জেল থেকে বের হতে দেওয়া হবে না। কিন্তু আমি তোমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করব। যে সম্মান তুমি হারিয়েছ, যে লাইফ তুমি হারিয়েছ, আমি তোমাকে সব ফিরিয়ে দিব। তোমাকে শুধু আমার হয়ে কাজ করতে হবে। কিন্তু দীপকের কথা, আমি এই ধরনের কাজ করি না, আমি কোনো অন্যায় কাজ করি না। নিরাজ বলে, তোমার জেলে থাকাটা কি অন্যায় না? বাকি ডিসিশন তোমার। তুমি 10 দিনে জেল থেকে বের হতে চাও, না 10 বছর জেল খাটতে চাও? দীপকের কথা, আমি ন্যায় অবশ্যই পাবো। কিন্তু নিরাজ বলে, এই সমাজে টাকা এবং পাওয়ার ছাড়া কখনোই ন্যায় পাওয়া যায় না। এই বলে নিরাজ চলে যায়। আর নিরাজ এখান থেকে গিয়েই নতুন একটি গ্যাস কোম্পানি ওপেন করে। আর এদিকে দীপক নিরাজের প্রপোজালের কথা চিন্তা করে নিরাজকে ফোন করে
এবং বলে যে সিস্টেমের জন্য আমি এত বছর লড়াই করেছি সেই সিস্টেমই আমাকে ধোঁকা দিয়েছে, আর আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আর ঠিক 7 দিনের মধ্যেই নীরাজ দীপককে জেল থেকে বের করে নেয়। আর দীপা তার মেয়েকে যেমনটা বলেছিল দীপক সেভাবেই তার মেয়ের কাছে ফিরে আসে। তারা নতুন একটি অ্যাপার্টমেন্টে ওঠে, নতুন করে আবার সংসার শুরু করে। এরপর দীপক নীরাজদের অফিসে যায়। নীরাজ বলে 50,000 কোটি টাকা ব্ল্যাকে এবং 50,000 কোটি টাকা হোয়াইটে ট্রান্সফার করতে হবে, আর এর জন্য তাদের হাতে 6 মাস সময় আছে। নীরাজ দীপককে ওই লিস্টটি ধরিয়ে দেয়। দীপক জানতে চায় এরা কি অরিজিনাল নাকি বেনামি। নীরাজ বলে সবই বেনামি, তবে এরা কারা সেটা জানার চেষ্টা করবে না, আর এমনভাবে কাজটা করতে হবে আগামী 50 বছরের জন্য তাদেরকে ট্রেস করতে না পারা যায়। সাথে নীরাজ এটাও বলে দেয় যে এখানে আমি যা কিছু করব তুমি কখনই আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। দীপক ওই লিস্টে থাকা নামগুলো লিখে রাখে এবং বলে আমার জন্য আলাদা অফিস দরকার, আর ওরা যেমন বেনামি নামে টাকা ট্রান্সফার করাচ্ছে আপনারাও তাই করুন। এমন 4 জন ব্যক্তি যাদের সাথে আপনাদের কোনোরকম কোনো লিঙ্ক নেই তাদের নামে 4টি ফেক কোম্পানি ক্রিয়েট করে ওই কোম্পানিগুলোর মাধ্যমে টাকা ট্রান্সফার করানো হবে। আর যদি কোনো সময় ইনভেস্টিগেশন হয়ও এই বেনামিদের কখনোই লিঙ্ক খুঁজে বের করা যাবে না। আপনারা পুরো সেফ থাকবেন। মিত্রর কথা অপরিচিত লোকেদের নামে কোম্পানি খুললাম, তাদের নামে এত টাকা দিয়ে দিলাম, যদি তারা সব কিছু প্রকাশ করে দেয়, যদি টাকা নিয়ে পালিয়ে যায় তখন আমরা কি করব? দীপকের কথা এমনটা যারা করবে না তেমন ব্যক্তি খুঁজে বের করতে হবে, তবে এর জন্য দীপকের কিছু সময় দরকার। এরপর দীপক অফিস থেকে বের হতেই রাস্তার জ্যামে কয়েকজন ভিখারিকে দেখতে পায়, আর ভিখারিদের দেখেই দীপকের মাথায় একটা বুদ্ধি আসে। ছোট্ট একটি বিজ্ঞাপন আছে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বন্ধুরা, আমি তোমাদের জন্য এনেছি দারুণ একটি অ্যাপ মোস্টবিট, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। আর হ্যাঁ বন্ধু, তুমিও পারো শুধু এই প্ল্যাটফর্মে গেম খেলে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম যেখানে তুমি তোমার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারো। তুমি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমেও প্রেডিকশন করে ভালো টাকা আয় করতে পারো। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করো এবং সাথে সাথে পেয়ে যাও 45,000 পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন, যেখানে প্রতি স্পিনে গিফট জেতার সুযোগ রয়েছে। এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসটাকে আসল টাকায় কনভার্ট করে সেটা তুমি উত্তোলন করতে পারবে। এখানে নগদ, বিকাশ, রকেট, ইউপে এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে। টাকা তোলা একদমই সহজ। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে তুমি পাবে 125% পর্যন্ত বোনাস। তাহলে আর দেরি কিসের? রেজিস্টার করো, বোনাস নাও, খেলো আর টাকা কামাও। আমি আবারও বলে নিচ্ছি, আমি যেই বিজ্ঞাপন দেই না কেন, যেখানে আর্থিক ক্ষতির সুযোগ রয়েছে সেখানে ইনভেস্ট করার আগে ভেবেচিন্তে করবেন। তো চলুন এবার মুভিতে ফিরে যাই। দীপক আবার নীরাজ এবং মিত্রর সাথে দেখা করে এবং বলে বেনামি পেয়ে গেছি, আমরা ভিক্ষুকদের দিয়ে কাজটি করাবো, কারণ ওরা অশিক্ষিত। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ট্রান্সফার এই সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই। ওরাই আমাদের এই কাজের জন্য উপযুক্ত। প্রথমে আমরা বেছে বেছে 4 জন ভিখারিকে নিয়ে আসবো, এরপর আমাদের মতো করে ওদের নাম, প্যান কার্ড, আধার কার্ড সব তৈরি করব। এখানে কি হচ্ছে না হচ্ছে ভিখারিরা কিছুই বুঝতে পারবে না, আর এদের সম্পর্কে কেউ জানতেও আসবে না, খুঁজতেও আসবে না। একবার আমাদের কাজ হয়ে গেলে এদেরকে যেখান থেকে নিয়ে আসা হবে আবার সেখানে ফিরিয়ে দিব। আর দীপকের এই প্রস্তাবে নীরাজ রাজিও হয়ে যায়। নীরাজ বলে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দাও। আর পাটিল নামে এক ব্যক্তির কথা বলে যে ও আমাদের ভরসামান ব্যক্তি, ওকে নিয়ে কাজ করো। এরপর দীপক বের হলে নীরাজ তার বাবা মিত্রকে বলছিল একবার যদি আমাদের কাজ হয়ে যায় আমরা ওই ভিখারিদের ফেরত পাঠাবো না, ওদের মেরে ফেলবো, কারণ আমি কোনোরকম কোনো প্রমাণ রাখতে চাই না। কিন্তু মিত্রর কথা দীপককে এটা মানবে? নীরাজ বলে সেটা আমি দেখব, ওকে কীভাবে ম্যানেজ করতে হয় আমি জানি। এখান থেকে সিন চলে যায় তিরুপতি। আমাদের কয়েকজন ভিখারিকে দেখানো হয়, আর এদের মধ্যে এই ভিখারির নাম হচ্ছে দেবা। দেবা তার পালিত কুকুরটি নিয়ে ভিক্ষা করছে। ঠিক তখনই এক ভিক্ষুক রাস্তা পার হওয়ার সময় একটি লাল রঙের গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়, আর দেবা সেটা দেখা মাত্রই ওই কারটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে না পেরে আবার ফিরে আসে। যে মারা গেছে সে একজন ভিক্ষুক, তাই না পুলিশ তাকে ধরছে না কর্পোরেশন লোকজন তাকে গাড়িতে তুলছে। এজন্য ভিক্ষুকেরা মিলেই কর্পোরেশনের কুকুরের গাড়িতে ওই বডিটি তোলে। আর যাওয়ার সময় এখানের আরেক ভিখারি দেবাকে কিছু টাকা দিয়ে বলে দেয় কিছু লাকড়ি দিয়ে অন্তত জ্বালিয়ে দিস, পরবর্তী জন্মে যেন ভিখারি হয়ে না জন্মাতে হয়। এরপর তারা ওই ভিখারির বডি নিয়ে একটি ময়লার ডাম্পয়ার্ডে চলে যায়, আর দেবারা কয়েকজন মিলে কিছু লাকড়ি জুগিয়ে ওই ভিখারির সৎকার করে। আর এরপর রাতের বেলা সবাই একত্র হয়। মূলত এই জায়গাতেই সবাই থাকে। দেবা খুবই সাদাসিধে স্বভাবের একজন মানুষ, পড়াশোনা একদমই জানে না, তবে একবার যেটা দেখে সেটা মনে রাখতে পারে। যদিও এখানে যারা ভিক্ষা করে তাদের জীবনের উপর থেকে মায়া উঠে গেছে, কেউই এমন জীবন বাঁচতে চায় না, তবে দেবা বাঁচতে চায়। এর মধ্যে পাটিল তার লোকজন নিয়ে আসে এবং সব ভিখারিকে অফার করে যে তোমাদের থাকার জায়গা দেয়া হবে, 3 বেলা ভালো খাবার পাবে, পোশাক পাবে,
যদি তোমরা আমাদের অফারে রাজি হও আমাদের সাথে আসতে পারো। অবশ্য কয়েকজন রাজিও হয়, তবে এর ভিতর থেকে তারা দেবাকে সিলেক্ট করে। আর এরপর দেবাকে তিরুপতি থেকে নিয়ে আসা হয়। এখানে আমাদের দেবার ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়। দেবা একদিন তার মায়ের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি কার এসে দেবার মাকে চাপা দিয়ে চলে যায়। আর দেবার মা মারা যাওয়ার আগে দেবাকে বলে গিয়েছিল, আমি তো চলে যাচ্ছি, কিন্তু যেভাবে হোক তোকে বেঁচে থাকতে হবে, আমি উপর থেকে তোকে দেখব। ওই সময়ের পর থেকে দেবা অনাথ। পাটিলদের এখন দেবার মতো আরও 3 জন লোক দরকার। এজন্য তারা বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ভিখারিদের ভিতর থেকে সুস্থ সবল দেখে খেলু, দিপ্পিয়া এবং খুশবু নামে একটি মেয়েকে নিয়ে আসে। আর এই হলো তাদের 4 জন ভিখারি। তবে এদের মধ্যে খুশবু প্রেগনেন্ট, তাই খুশবু ওয়াশরুমে গিয়ে তার পেট দেখছিল। এদিকে খেলু ছিল একজন চোর, তাই খুশবুর অনুপস্থিতিতে খেলু খুশবুর বাক্স থেকে টাকা চুরি করে। আর খুশবু ফিরে এসেই তার ব্যাগ খোলা দেখে বুঝতে পারে টাকা চুরি হয়েছে। অবশ্য দেবা ইশারা করে দেখিয়ে দিলে খুশবু খেলুকে মারধর করতে শুরু করে। আর এখানে হট্টগোল দেখে পাটিলের সহযোগী রোবো এসে প্রথমে খেলুকে মারধর করে। চুরির অপরাধে খেলুর একটি দাঁত উঠিয়ে নেয়, এমনকি সবাইকে বলেও দেয় এরপর থেকে কোনোরকম হট্টগোল করার চেষ্টা করলে তোদেরকে মেরে ফেলব। আর এরপরই দীপক আসে, কিন্তু দীপক এসে দুর্গন্ধে আর দাঁড়াতে পারছে না, তাই দীপক বলছিল বাইরে গিয়ে কথা বলি। কিন্তু দীপক তখন খেলুর রক্ত দেখে বুঝতে পারে খেলুকে মারা হয়েছে, তাই দীপক রোবোকে বাইরে রেখে বলছিল, ওদের কেউ যদি কিছু করে তুই আমাকে বলবি, কারো গায়ে হাত তুলতে পারবি না। আর দেবা তখন উকি দিয়ে দীপকের এই কথাগুলো শুনছিল। এরপর সবাইকে নিচে নিয়ে দীপক সবার সাথে পরিচয় হয়, সাথে পাটিলকে বলে যে আপাতত তাদের হেয়ার কাট এবং শেভিং করাও আর বেসিক বাথরুম ট্রেনিংটা দাও। এর মধ্যে খুশবু বলে ওঠে, স্যার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিন। দীপক জানতে চায় তোমরা কি খেতে চাও। তখনই দেবার মনে পড়ে ছোটবেলা দেবার থেকে বয়সও বড় একটি ছেলে দেবাকে ঠিক এভাবেই বলতো তুই কি খাবি। আর দীপক তাদের কাছে খাওয়ার বিষয়ে জানতে চায় দেবার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর দীপক চলে যাচ্ছিল, আর দীপককে যেতে দেখে কেমো দীপকের সামনে হাত পেতে কিছু চায়। দীপক তখন বলে, এভাবে হাত পেতে কিছু চাইতে হয় না, এভাবে হাত উঠে হাই বলতে হয়। এরপর নিরাজ দীপককে একটি প্রাইভেট ইয়টে নিয়ে যায়, আর সেখানে নিরাজের 1 লক্ষ কোটি টাকা ক্যাশ রাখা। দীপক বলে 50,000 কোটি টাকা যেহেতু ব্ল্যাকে দিতে হবে, আগে সেটাই পাঠিয়ে দিই, যেমনটা নির্বাচনের সব বন্টন করা হয়। আর বাকি যে 50,000 কোটি টাকা হোয়াইটে দিতে হবে, সেজন্য প্রথমে আমাদের ভিখারিদের নামে বিদেশে কোম্পানি খুলতে হবে। এরপর তাদের ওই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুন্ডির মাধ্যমে 50,000 কোটি টাকা সুইস ব্যাঙ্কে ট্রান্সফার করতে হবে। এরপর ওই টাকাকেই ঘুরিয়ে ইন্ডিয়ায় নিয়ে আসব। কিন্তু নিরাজের কথা, এই ভিখারিদের দেখে কেউ মনে করবে যে এরা কোনো কোম্পানির সিইও। দীপক বলে তার জন্য এদেরকে ট্রেনিং দেওয়া হবে, আর ট্রেনিং শেষ হলে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব। তবে দীপক বলে এই 4 জনের মধ্যে একটি মেয়ে আছে, ও আবার প্রেগনেন্ট, তাই আমি ভাবছি ওকে ফেরত পাঠিয়ে অন্য কাউকে নিয়ে আসব। কিন্তু নিরাজের কথা, একবার যেহেতু ওকে এখানে আনা হচ্ছে, ও এখানে সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে, নতুন করে কাউকে আনা রিস্কি হয়ে যাবে, তাই ওকে দিয়ে কাজে লাগাও। এদিকে ওই 4 ভিখারিকে হেয়ার কাট দেওয়া হচ্ছে, শেভিং করানো হচ্ছে, মানে যাকে যেটা প্রয়োজন করা হচ্ছে। তবে এর মধ্যে দিপ্পিয়া বলে ওঠে ডোন্ট টাচ মি, আর এটা শুনেই দীপককে ডাকা হয়। তবে দীপক দিপ্পিয়ার সাথে কথা বলে বুঝতে পারে দিপ্পিয়া যেহেতু বিভিন্ন জায়গায় ভিক্ষা করত, তাই ফরেনারদের থেকে ভিক্ষা নেওয়ার জন্য যতটুকু বলার প্রয়োজন, মানে তাদের থেকে যতটুকু শিখেছে ততটুকুই বলতে পারে, কোনটার অর্থ কী সেটা নিজেও জানে না। আর এটা হচ্ছে ওই 4 ভিখারির ফাইনাল ট্রান্সফরমেশন। সবাইকে ভালো কাপড় চোপড় পরিয়ে ফটো এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এত সমাদর দেখে দেবা জানতে চাচ্ছিল, স্যার আমাদের কীর্তি নেবেন না তো আবার? তখন দীপক তাদেরকে যথাসম্ভব বোঝায়। আর এরপর যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছিল, তখন দেবার ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট নিতে গিয়ে দেখে তার ডান হাত ভাঙা। আর এখানে আমরা এটাও দেখতে পাই, দেবা যখন ছোট ছিল তখন দেবাকে ভিক্ষাবৃত্তির কাজে লাগাতে দেবার ডান হাত ভেঙে দেওয়া হয়েছিল। আবার দীপক দেবার কাঁধে হাত রেখে দেবাকে বোঝাচ্ছিল। দীপক বলছিল চিন্তা করো না, আমি তো আছি। ঠিক তখন দেবার ছোটবেলার কথা মনে পড়ে, যে ছোটবেলায় ওই বড় ছেলেটা তাকে ঠিক একই কথা বলেছিল। এই জন্য দেবা দীপককে বলে, স্যার আমাদের তো মানুষের উচ্ছিষ্ট খাবার মেলে, আমাদের কি চাই না চাই জানতে চাওয়া প্রথম ব্যক্তি আপনি, এমনকি আমাদের তো কেউ স্পর্শ করে দেখে না। এই জন্য দেবার চোখে দীপক একজন মহান ব্যক্তি। এরপর তাদের ট্রেনিং শুরু হয়, কীভাবে ব্রাশ করতে হবে, টয়লেট ইউজ করতে হবে, খাবার খেতে হবে, পোশাক পরতে হবে, সব কিছুর ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে দেবা আবার কুকুরদের খুব পছন্দ করত, তাই যখনই সুযোগ পেত রিসোর্টের গেটে যে কুকুরগুলো আসতো ওই কুকুরগুলোকে খাবার দিত। আবার দিনের বেলা খাবার দিতে দেখে রোবো রাগ করত, এই জন্য দেবা রাতের বেলা লুকিয়ে ওই কুকুরদেরকে খাওয়াতো। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে তাদেরকে বিদেশে যেতে হবে, আর বিমানের সিটে কীভাবে বসতে হয় যেতে হয় সেই ট্রেনিং দেওয়ার জন্য দীপক এই 4 জনকে এয়ারপোর্টে নিয়ে যায়। মূলত ওই সময় নিরাজ তার প্রাইভেট জেট নিয়ে এসেছিল।
আর এদেরকে দেখে নীরাজ জানতে চায় এদেরকে কেন এনেছ। দীপক বলে ট্রেনিংয়ের জন্যই। তবে নীরাজকে প্রাইভেট জেট থেকে নামতে দেখে খেমু আর লোভ সামলাতে না পেরে দৌড়ে এসে হাত পেতে ভিক্ষা চাচ্ছিল। আর খেমুকে 500 টাকা দিতে দেখে পুষ্পর দিব্যাও দৌড়ে এসে টাকা চায়, কিন্তু দেবান তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। নীরাজ যতই তাকে টাকা দিতে ডাকুক আসছিল না। এরপর দীপকের কথায় দেবা এগিয়ে আসে আর নীরাজ দেবাকে 500 টাকা দিয়ে চলে যায়। এরপর দেবা দীপককে বলছিল, স্যার আপনি না বলেছিলেন যে ভিক্ষা চাওয়া যাবে না। দীপকের কথাটা ভিক্ষা না, উনি হচ্ছেন বড় সাহেব, তোমরা ওনার হয়ে কাজ করছো তো তাই দিয়েছে। ব্ল্যাকের টাকাগুলো দেয়া হয়ে গেছে, এখন হোয়াইট যে মানিগুলো দিতে হবে সেই মানিগুলো হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। আর এই 4 ভিখারির অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাদেরকে সুইজারল্যান্ড নিয়ে যাওয়া হয়। আনার আগে দীপক সবাইকে সিগনেচার শিখিয়েছে, এই জন্য সবার আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা হয়। আর এখানের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে যার যার রেটিনা স্ক্যান করাতে হয়। আর এরপর খেলুর দ্বারা যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়ে যায়। তাই খেলুর নামে যে 10,000 কোটি টাকা আছে, এই জন্য খেলুর নামে যে 10,000 কোটি টাকা আছে, নীরাজ সেই 10,000 কোটি টাকা ওই কোম্পানির নামে ট্রান্সফার করিয়ে নেয়। আর কাজ হয়ে গেলে পাটিলকে বলে যে ওকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করাও। আর এরপরে রোবো খেলুকে মাঝ সমুদ্রে নিয়ে যায়, যেখানে বোটের চারদিকে হাঙর ঘোরাফেরা করছে। খেলু স্পষ্ট বুঝতে পারছে তার সাথে কি ঘটতে চলেছে। তাই খেলু রোবোর পায়ে ধরে জীবন ভিক্ষা চাচ্ছিল, কিন্তু কে শোনে কার কথা। রোবো খেলুকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয়, আর সাথে সাথে খেলু হাঙরের পেটে চলে যায়। আবার এত সময় পার হয়ে গেছে, খেলু এখনও ওই রিসোর্টে ফিরেনি। এই জন্য দেবা ল্যান্ডলাইন থেকে দীপককে কল করে এবং জানায় যে খেলু এখনও ফেরেনি। দীপক তখন স্পষ্ট বুঝতে পারে খেলুর সাথে কি করা হয়েছে। এই জন্য দীপক নীরাজের সাথে দেখা করে এবং নীরাজকে বলে যে আমাদের কথা হয়েছিল ওদের কাজ হয়ে গেলে আমরা ওদেরকে ফিরিয়ে দেব। নীরাজ প্রথমেই দীপককে মনে করিয়ে দেয় যে আগেই কথা হয়েছিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আর তারপর ওরা অনেক কিছু জেনে গেছে, সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ, সব জায়গায় আমার ফটো। তা সত্ত্বেও তুমি ওদেরকে আমার সামনে নিয়ে গেছো। ওরা যদি আমাকে চিনে ফেলে তখন কি হবে? নীরাজের জন্য কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, তাই নীরাজের কথা প্রত্যেকের ট্রানজ্যাকশন হওয়া মাত্রই তাদেরকে মেরে ফেলা হবে। আর দীপক এতে রাজি নয়, দীপক এই কাজ করতে চাচ্ছে না। তখন নীরাজ দীপককে মনে করিয়ে দেয় তোমার হাতে কোনো অপশন নেই, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো, কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি যেখান থেকে এসেছিলে তোমাকে আবার সেখানে ফিরে যেতে হবে, তোমাকে আবার জেল খাটতে হবে। তোমার স্ত্রীর সন্তানকে নিয়ে যে সম্মান নিয়ে তুমি বসবাস করছো সবই হারাবে। আর স্ত্রীর সন্তানের কথা চিন্তা করি দীপক এখন নিরুপায়। আর এর পরবর্তী দিন দিব্যার নামের থাকা 10,000 কোটি টাকার ট্রানজ্যাকশনটি হয়ে যায়। আর দিব্যার সাথে একই ঘটনা ঘটে যেমনটা খেলুর সাথে ঘটেছিল। এদিকে খুশবুর উপর রোবর আগে থেকে নজর ছিল, তাই রোবো মদের নেশায় খুশবুকে জোর করে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল। আর এটা দেখে দেবা বাধা দেয়, কিন্তু রোবো কিছুতেই মানছে না। তাই রোবোর সাথে পেরে না ওঠে দেবা রোবোর মাথায় আঘাত করে খুশবুকে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। দেবা ভালো করে বুঝতে পারছিল রোবো তাদেরকে ছাড়বে না, তাই বাথরুমের ফাঁকা দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করছিল। খুশবু কিছুতেই ওই ফাঁকা দিয়ে বের হতে পারছে না, এজন্য তারা বাথরুমের মধ্যে অপেক্ষা করছিল। আর পরবর্তী দিন দীপক এসে ডাকলে দেবা খুশবুকে নিয়ে বের হয়ে আসে। দেবা শুধু দীপককে বলে স্যার রোবো ভালো মানুষ না। দীপকও বিষয়টা বুঝতে পারে, কিন্তু দীপকেরও কিছু করার নেই। আবার আজ দেবার পালা, তাই দেবাকে প্রথমে একটি সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে কয়েকটি ডকুমেন্টসে সিগনেচার করানো হয়। এই সাব রেজিস্ট্রারের নাম হচ্ছে নারায়ণ। তবে নারায়ণ দেবার সম্পর্কে কোনো কিছু জানে না, আবার দেবার যে হাবভাব তাতে বোঝার কোনো উপায় নেই। এরপর নারায়ণের কথা মতো নারায়ণের একটি ফ্ল্যাটে গিয়ে নারায়ণকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়। তার মানে এখানে একটি অবৈধ ডিল হয়েছে। আর এজন্য নারায়ণ দেবাকে তার কার্ডটি দিয়ে বলে দেয় স্যার এরপর যখনই প্রয়োজন পড়বে আমাকে কল করবেন। এরপর দেবার ট্রানজ্যাকশন করাতে নিয়ে যাওয়া হয়। আর তখনই দেবা দীপককে বলে স্যার রোবোকে আমি মেরেছি, কারণ রোবো খুশবুর সাথে এমনটা করতে যাচ্ছিল। আর এটা শোনার পরই দীপক রোবোকে বলে যে তুই কেন এমনটা করতে যাচ্ছিলি, ও তো প্রেগনেন্ট। কিন্তু দীপকও তো কোনো ভালো কাজ করছে না, তাই দীপকও রোবোদেরকে কিছু বলতে পারছে না। এরপর দেবার রেটিনা স্ক্যান করিয়ে দেবাকে পাঠিয়ে দেওয়া হয়। দীপকও তখন সোফায় শুয়ে রেস্ট করছিল। আর এদিকে রোবো দেবাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার সময় দেবা জানে তার হিসু পেয়েছে, না থামলে গাড়ির মধ্যে করে দিবে। এজন্য বাধ্য হয়ে রোবো গাড়ি থামিয়ে দেবাকে জঙ্গলের পাশে নিয়ে যায়। অন্যদিকে দেবার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করার সময় সার্ভার এরর হওয়ার কারণে ট্রান্সফারটি ক্যান্সেল হয়ে যায়। আর এটা দেখে দীপকের তো মাথা নষ্ট। দীপক দ্রুত রোবোকে কল করে এবং যে কোনো মূল্যে দেবাকে ফিরিয়ে আনতে বলে। তবে রোবো ফিরে তাকাতেই দেখে দেবা পালিয়েছে, আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনা মাত্র দীপকও চলে আসে, আর পুরো দল নিয়ে সবাই এখন দেবাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে দেবা আশেপাশে কিছুই চেনে না। দেবা হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনে চলে যায়। আর স্টেশনের বাইরে কয়েকজন ভিখারিকে আগুন পোহাতে দেখে দেবাও তাদের পাশে বসে যায়, কারণ দেবা তো নিজেকে তাদের মতোই ভাবছে।
কিন্তু তারা দেবার পোশাক আশাক দেখে দেবার থেকে দূরে সরে যায়। আর দেবা ওটা বুঝতে পেরে স্টেশনের ভিতরে চলে যায়। আর ঠিক এখানেই দেবার সাথে সামিরার পরিচয় হয়। দেবা বেঞ্চে বসা মাত্র মাথা ঘুরিয়ে পড়ে যায়। আর সামিরা এটা দেখতে পেয়ে দেবাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু দেবা কিছুতেই জাগছে না। ঠিক তখনই দুজন পথচারী এখান থেকে যাওয়ার সময় দেবার মুখে পানি দিয়ে দেবার জ্ঞান ফিরিয়ে আনে। আর তারা চলে যেতেই সামিরা দেবার কাছে জানতে চাচ্ছিল, তুমি কিছু খাবে? দেবা বলে, হ্যাঁ খাবো। সামিরা বলে, তাহলে টাকা দাও। দেবা বলে, আমার কাছে তো টাকা নেই। এই জন্য সামিরা নিজের ব্যাগ থেকে একটি চকলেট এনে দেবাকে দেয়। আর দেবাও সেটা খেয়ে নেয়। কিন্তু দেবা যেভাবে চকলেট খাচ্ছে তাতে দেবার সুটবুটের মানসম্মান একদমই শেষ। দেবা ওই চকলেটটি খেয়ে বেঞ্চের উপর শুয়ে পড়ে। আর এরপর সামিরা এখানে থাকা তার বান্ধবীকে কল করে। আর তাদের কথা আমরা এটাও জানতে পারি, সামিরা রাজু নামে একটি ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এসেছে। রাজুরও একই ট্রেনে আসার কথা ছিল, কিন্তু সামিরা আসার সময় তার সাথে কোনো টাকা পয়সা নিয়ে আসেনি। রাজুর কাছে টাকা পয়সা সব কিছু, এই জন্য রাজু তাকে ধোকা দিয়ে তার সাথে আসেনি। সামিরাও এখন এখানে এসে বিপদে পড়েছে, বাড়িতেও ফিরে যেতে পারছে না, এই জন্য বসে বসে কাঁদছে। সামিরার বান্ধবী বলছিল, তুই আমার এখানে আয়, এরপর তোর পরিবারের সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করা যাবে। কিন্তু সামিরা স্পষ্টই জানে সে বাড়িতে যেতে পারবে না। তাই সামিরা ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু দেবা সামিরাকে বাঁচায়। এরপর সামিরা সেখান থেকে চলে যাচ্ছিল। আর দেবা তখন সামিরার পিছু পিছু বলছিল, আম্মা ফোনটা দিবেন, আম্মা একবার ফোনটা দিন, দীপক স্যারকে কল করতে হবে। এত বড় দামরা একটা ছেলে সামিরার মতো সুন্দরী মেয়েকে আম্মা বলে ডাকছে। সামিরাও বেশ অবাক হচ্ছে। তবে যাই হোক, সামিরা তার ফোনটি দেয়। আর দেবা সাথে সাথে দীপকের নম্বরে কল করে। আর ফোন করেই বলছিল, স্যার আমি দেবা বলছি, রবু নিশ্চয়ই খুশবুর সাথে কিছু একটা করবে। আর এই কথাটি ভয়েসমেলে রেকর্ড হয়ে যায়। আর এরপর দীপক তার কারে ফিরে ফোনে এই মেসেজটি দেখতে পায়। সাথে সাথে দীপক এক হ্যাকারকে কল করে দ্রুতই নম্বরটি ট্রেস করতে বলে। আর এদিকে দেবা সামিরাকে বলছিল, আপনি যেখানেই যান দয়া করে আমাকে কোনো একটা মসজিদের সামনে নামিয়ে দিয়ে আসুন, আমার খুব ক্ষুধা পেয়েছে। এরপর সামিরা একটু অর্থে ওঠে আর দেবার কথা চিন্তা করে দেবাকেও তার সাথে নিয়ে যায়। আর সামিরা তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় দেবাকে হাজি আলীর সামনে নামিয়ে দিয়ে যায়। এদিকে দীপকরা সামিরার নম্বর টেস্ট করে সামিরার খোঁজা সামিরার বান্ধবীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। দীপক দেবার ফটো দেখে জানতে চায়, এই ব্যক্তি তোমার ফোন থেকে কল করেছিল? সামিরা বলে, এই ব্যক্তি আমাকে অনুরোধ করলে একটি কল করবে, তাই আমি ফোনটি দিয়েছিলাম, এছাড়া আমি একে চিনি না। দীপক জানতে চায়, তুমি এত রাত স্টেশনে কি করছিলে? পিছে আবার সামিরার বান্ধবীর বাবা মা ছিল, এই জন্য সামিরা দীপকের ছাদে নিয়ে যায়। আর সামিরার সাথে কি কি ঘটেছে সামিরা পুরোটা খুলে বলে। এমনকি এটাও বলে, দীপক দেবার ফটো দেখানোতে সামিরার বান্ধবীর বাবা মা এখন ভাবছে সামিরা হয়তোবা দেবার সাথে পালিয়েছে। আর দীপকের এভাবে জিজ্ঞাসাবাদ করতে আসায় আশেপাশের বাসিন্দারাও সামিরাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করেছে। তবে হাজি আলীর কথা জানতে পেরেই দীপকরা হাজি আলীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর দেবাকে দেখা যায় হাজি আলী থেকে মুসল্লিদের সাথে খেতে বসেছে। তবে যখনই সে খাবার খাবে ঠিক তখনই রবুদেরকে দেখতে পেয়ে খাওয়া ফেলে কোনো রকমের জীবন নিয়ে পালায়। সিন চলে যায় পরদিন সকালে, দেবা তীরে এসে ভিড়েছে। আর এখানে আমাদের দেবার ছোটবেলার একটা দৃশ্য দেখানো হয়। দেবার মা মারা যাওয়ার পর দেবাকে একটি অনাথ আশ্রমে দেওয়া হয়েছিল। আর সেই অনাথ আশ্রমের ইনচার্জ দেবাসহ 8 জন বাচ্চাকে মাত্র 60,000 টাকার বিনিময়ে এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিল। তখনও দেবার সাথে থাকা ওই বড় ছেলেটা দেবাকে শুধু বলছিল, চিন্তা করিস কেন, আমি তো আছি। আবার দেবার মনে পড়ে দীপকও তো বলেছিল আমি তো আছি। এই জন্য দেবা ভাবছে দীপক হয়তো তাকে বাঁচাতে পারবে। এই জন্য দেবা দীপককে কল করার জন্য মানুষের কাছে ফোন চাচ্ছে, কিন্তু কেউই দেবাকে ফোনটা দিচ্ছে না। অন্যদিকে দীপক ওই রাতে আসার পর থেকে সামিরা যে বান্ধবীর বাসায় উঠেছে, ওই বান্ধবীর বাবা মা সামিরাকে আর রাখতে চাচ্ছে না। তারা এখনই সামিরাকে বের করে দিতে বলছে। অবশ্য সামিরা মাত্র 2 দিন থাকার অনুরোধ জানাচ্ছিল, কিন্তু সামিরার বান্ধবী সামিরার হাতে কিছু টাকা দিয়ে সামিরাকে এখনই বের করে দেয়। সামিরারও আর করার কি আছে। সামিরা সেখান থেকে বের হয়ে পথে পথে ঘুরছিল। ঠিক তখনই দেবার সাথে দেখা হয়। দেবার জন্য সৌভাগ্য আর সামিরার জন্য দুর্ভাগ্য, কারণ দেবার জন্যই তার সামিরার এই অবস্থা। তবে দেবাকে দেখেই সামিরা চলে যাচ্ছিল। আর দেবা পিছু পিছে হাঁটছে আর আম্মা আম্মা করে ডাকছে। দেবা বলছিল, দেখুন ম্যাডাম, আমি আমার বাড়ি চিনতে পারছি না, আর এখানে আমি কাউকে চিনিও না। সামিরের কথা কে তুই? তোর জন্য আমার জীবনের এই অবস্থা, তুই আমার পিছু করবি না। এরপর সামিরা একটি লেডিস হোস্টেলে ঢুকে যায়। আর দেবা ওই হোস্টেলের সামনে বসে অপেক্ষা করতে থাকে। আর এদিকে এখনও টাকা ট্রান্সফার না হয় নীরাজ দীপককে দ্রুত টাকা ট্রান্সফার করতে বলে। যদিও দেবাকে পায়নি, তারপরে এখনও খুশবু আছে, তাই দেবা খুশবুর টাকা ট্রান্সফার করে। তবে খুশবু ভয় পাচ্ছে। খুশবু বারবার দীপককে অনুরোধ করছে, স্যার আমার পেটের বাচ্চাটাকে বাঁচান, আমাকে আমার জায়গায় ফিরিয়ে দিন। সিন চলে যায় পরবর্তী দিন। দেবা রাস্তায় বসেছিল। তখন দেবার ছোট্ট 2 বাচ্চাকে ভিক্ষা করতে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়।
ছোটবেলায় দেবার হাতটা যখন ভেঙে দেওয়া হয়েছিল তখন ওই লোকটা দেবাকে শিখিয়েছিল কিভাবে ভিক্ষা চাইতে হয়। এই বাচ্চা দুটো আজ সেভাবে ভিক্ষা চাইছে, কিন্তু কেউই সাহায্য করছে না। বাচ্চা দুটো ক্ষুধার্ত, তাই দেবা তার জামা খুলে পাশ থেকে একটি লাঠি নেয় এবং ল্যাংড়ার অভিনয় করে আশেপাশে যে মানুষগুলো ছিল তাদের থেকে ভিক্ষা তুলে ওই বাচ্চা দুটোকে খাওয়ায়। আর তখনই দেবার দীপকের কথা মনে পড়ে। এই জন্য দেবা ওই রিসোর্ট খুঁজতে শুরু করে যেখানে তাদেরকে রাখা হয়েছিল। আর এভাবে খুঁজতে খুঁজতে একসময় দেবা ওই রিসোর্টে চলে যায়। আর দেবাকে দেখা মাত্রই ওই রিসোর্টের সিকিউরিটি গার্ড দীপককে কল করে জানিয়ে দেয় যে দেবা ফিরে এসেছে। তবে দেবা ওই রিসোর্টে ঢুকেই দেখে খুশবু এখানে নেই, তবে খুশবুর জিনিসপত্র এখানে আছে। আর এই জিনিসপত্রের মধ্যে খুশবুর ওই টাকা রাখার বাক্সটাও রয়েছে। খুশবু দেবাকে বলে গিয়েছিল, আমি যদি না থাকি এই বাক্সটা তোর। যেহেতু খুশবু এখানে বাক্স রেখে গেছে, তার মানে খুশবু আর নেই। এদিকে দীপক আর তার লোকজনও চলে এসেছে, তারা পুরো রিসোর্ট ঘিরে রেখেছে। দেবা এখন পর্যন্ত ভাবছিল দীপক হয়তোবা তাকে বাঁচাবে, কিন্তু দেবা দেখে দীপক রোবোকেই সান্ত্বনা দিচ্ছে। আর এটা দেখেই দেবা বুঝতে পারে, কারণ দীপকও তাদেরই লোক আর এরা দীপকের কথা মতোই চলছে। এর জন্য দেবা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। আর এরপর দীপক যখন দেবাকে বারবার ডাকছিল, দেবা শুধু একটি কথাই বলে, আপনি আগে থেকে সবকিছু জানতেন। এরপর দেবা বাথরুমের ওই ফাঁকা দিয়ে পালিয়ে যায়, ঠিক যেমনটা সে ছোটবেলায় পালিয়েছিল। দেবার ওই রিসোর্ট থেকে বের হয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। রোবো এবং তার লোকজন দেবার পিছু করতে শুরু করে। এরপর দেবা একটা গাছের গুড়ির নিচে লুকিয়েছিল। তবে রোবোরা খুঁজতে খুঁজতে দেবাকে পেয়েও যায়। আর রোবো যখন দেবাকে মারছিল, কিছু কুকুর এসে রোবোকে বাধা দেয়। এই কুকুরগুলো মূলত সেই কুকুর যে কুকুরগুলোকে প্রতি রাতে দেবা খাবার খাওয়াতো। তাই দেবাকে মারতে দেখে ওই কুকুরগুলো রোবোর উপর আক্রমণ করে দেবাকে বাঁচায়। আর দেবাও এখান থেকে সামিরার হোস্টেলে গিয়ে হোস্টেলের মধ্যেই বেহুশ হয়ে পড়ে। সাথে সাথে দেবাকে নিকটস্থ হসপিটালে নেওয়া হয়। এদিকে নীরাজও জেনে গেছে দেবা পালিয়েছে। আর এটা জানার পর নীরাজ পুরো অফিস ভাঙচুর শুরু করেছে, কারণ 1-2 টাকা নয়, 10,000 কোটি টাকা। নীরাজ এখন দীপকের উপর বিশ্বাস করতে পারছে না, কারণ নীরাজ ভাবছে দীপক হয়তোবা দেবার উপর দয়া করে দেবাকে পালাতে সাহায্য করেছে। এই জন্য নীরাজ দীপককে শেষবারের মতো একটি সুযোগ দেয়। আর দেবা যে রেজিস্ট্রার নারায়ণের সাথে দেখা করেছিল, নীরাজ পাটিলকে দিয়ে ওই রেজিস্ট্রারের খুন করায়। এদিকে দীপক হসপিটালে গিয়ে রোবট থেকে জানতে পারে রোবোরা দেবাকে তিরুপতি থেকে এনেছিল। তার মানে তিরুপতিতে গেলে হয়তোবা দেবাকে খুঁজে পাওয়া যেতে পারে। এদিকে হসপিটালে দেবার জ্ঞান ফিরেছে। সামিরা বারবার জানতে চাইছে, তুই কে? তুই কেন আমার পিছে পড়েছিস? তোকে তো আমি চিনি না। দেবা বলে, আমি তিরুপতিতে ভিক্ষা করতাম, এখানে এনে ভালো খাইয়েছে, ভালো কাপড় পরিয়েছে, জানি না এখন কেন পিছে পড়েছে। সামিরা বলে, সত্যি তুই ভিখারি? আর তোর সাথে আমি পালিয়েছি? এর মধ্যে নার্স এসে জানায় তাদের বিল পেমেন্ট করতে হবে। অবশ্য দেবার কাছে টাকা চাইলে দেবা স্পষ্ট বলে দেয়, আমার কাছে কোনো টাকা নেই। এই জন্য সামিরাও সুন্দর মতো কেটে পড়ে। আর অন্যদিকে দীপককে দেখা যায় তিরুপতিতে ওই বাবার কাছে গিয়েছে। আর তার থেকে জানতে পারে দেবা যখন 10 বছর ছিল তখনই এখানে এসেছিল। আর দেবার ব্যাপার সব কিছু জানার পর দীপক ওই সব ব্যক্তির সাথেও দেখা করে যাদের থেকে দেবা পালিয়ে এসেছিল। এদিকে হসপিটাল থেকে বিলের জন্য বারবার সামিরাকে কল করছে। এই জন্য সামিরা বাধ্য হয়ে হসপিটালে আসে। আর দেবার কাছে টাকা চাইলে দেবা খুশবুর ওই বক্সটি দেয়। আর ওই বক্সের ভিতর যে টাকাগুলো ছিল আর সামিরার কাছে যে অবশিষ্ট টাকা আছে সব মিলে হসপিটালে বিল পরিশোধ করে। এদিকে আবার দীপকের মনে পড়ে ওই বাবা দীপককে বলেছিল দেবা এমন এক ব্যক্তি, কেউ যদি কখনো ওর সাহায্য করে ও তার কথা কখনোই ভুলতে পারবে না, তার আশেপাশে ঘুরঘুর করতে থাকবে। এই জন্য দীপক সাথে সাথে সামিরাকে কল করে আর জানতে চায় দেবার সাথে দেখা হয়েছিল কিনা। তবে সামিরা বিষয়টি বুঝতে পেরে সোজা বলে দেয়, দেবার সাথে তো আমার দেখা হয়নি, তবে দেখলে আমি আপনাকে জানাবো। সামিরা বিষয়টি বুঝতে পারে আর দ্রুত হসপিটালে যায়, কিন্তু গিয়ে দেখে দেবা এখান থেকে চলে গেছে। তবে দেবা অন্য কোথাও যায়নি, সামিরার খোঁজে সামিরার হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর সামিরা হোস্টেলে ফিরেই দেখে দেবা তার জন্য বিরিয়ানি কিনে এনেছে। বিয়েতে পড়ার উদ্দেশ্যে সামিরা রাজুর জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনেছিল। সামিরা দেবাকে সেগুলো দিয়ে দেয় আর বলে, দেখো ভাই, তোমার জন্য এমনিতেও আমার অনেক সমস্যা হচ্ছে, আর দীপক স্যার তোমাকে খুঁজছে। আমার মনে হয় উনি তিরুপতিতে আছেন। তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তুমি তোমার মতো মরো, আমি আমার মতো মরি। দেবার কথা না ম্যাডাম, মরবেন না, বাঁচতে হবে। এরপর সামিরা দেবার কাছে জানতে চায় দীপক স্যার কেন তোমার পিছে পড়ে আছে, তুমি এমন কি করেছ? দেবা বলে, আমি তো কিছুই জানি না। সামিরা বলে, এমন কেউ কি আছে যার হাতে পায়ে ধরে তুমি মাপ চাইলে দীপক স্যার তোমার পিছু করবে না? দেবা তখন নীরাজের কথা বলে যে একজন বড় স্যার আছেন, বিমান থেকে নেমেছিলেন। সামিরার কথা ওরাতে এয়ারপোর্ট ছিল, ওখানে তো আর কেউ থাকে না। তবে ভালো করে চিন্তা করে দেবা তার পকেট থেকে নারায়ণের কার্ডটি বের করে দেখায় যে এই স্যার আমাকে চিনেন, সেই আমাকে কার্ডটি দিয়েছিলেন। আর কার্ড দেখে সামিরা
দেবাকে বলে দেয় যে কিভাবে তার সাথে দেখা করতে হবে, কোথায় যেতে হবে। অবশ্য দেবা সামিরাকে সাথে যেতে বললে সামিরা বলে দেয় আমাকে পাগলে কামড়েছে, তুমি তোমার মতো যাও। এই জন্য দেবা গোসল করে তার পুরাতন কাপড় ফেলে ওই নতুন কাপড়গুলো পরে সোজা নারায়ণের সাথে দেখা করতে ওই সাব রেজিস্ট্রি অফিসে যায়। তবে সেখানে গিয়ে জানতে পারে নারায়ণ মারা গেছে। আর এটা শুনে দেবা বলছিল তাকেও মেরে ফেলেছে। দেবার এই কথায় সবাই সন্দেহ করে বসে, আর সাথে সাথে দেবাকে লোকাল থানায় নিয়ে যাওয়া হয়। ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর অশোক। অশোক দেবার কাছে জানতে চায় তুমি সাব রেজিস্ট্রারের সাথে কেন দেখা করতে চাইছো। দেবা বলে আমি এক স্যারের সাথে এখানে এসেছিলাম, আমি সিগনেচার করেছিলাম, তাকে কিছু ব্রিফকেসও দিয়েছিলাম, আমার জানতে হবে বড় সাহেবকে। তবে দেবার কথা অশোক কিছুই বুঝতে পারছে না। এজন্য অশোক দেবাকে ইচ্ছামতো পিটিয়ে লকআপে আটকে রাখে। অন্যদিকে সিদাপ্পা নিরাজকে বাকি টাকার জন্য প্রেশার দিচ্ছে। আর নিরাজের চাপে দীপক সামিরার লেডিস হোস্টেলে গিয়ে সামিরার মাথায় গান ধরলে সামিরা বাধ্য হয়ে বলেই দেয় দেববার নারায়ণ নাম এক সাব রেজিস্ট্রারের কার্ড দেখিয়েছিল, ওখানে তার সাথে দেখা করতে গিয়েছে। এদিকে দেবা বারবার অশোককে বলছে স্যার আমি ওই স্যারকে কয়েকটা ব্রিফকেস দিয়েছিলাম, কিন্তু অশোক কিছুই বিশ্বাস করছে না। তবে তখনই পত্রিকার মধ্যে নিরাজের ফটো দেখেই দেবা বলে ওঠে স্যার এটাই তো বড় সাহেব, এর সাথে তো আমি দেখা করেছিলাম। আর এটা শোনা মাত্রই অশোক থানা থেকে সবাইকে বের করে দেয় এবং দেবার কাছে জানতে চায় তুমি কোথায় ওই ব্রিফকেসগুলো দিয়েছিলে। দেবা বলে স্যার আমি জায়গার নাম বলতে পারবো না, তবে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। এর জন্য দেবা অশোককে নারায়ণের প্রাইভেট ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে নারায়ণের সাথে ডিলটা হয়েছিল। আর ওই অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানের সাথে কথা বলে জানতে পারে নারায়ণ মাঝে মধ্যেই এই ফ্ল্যাটে আসতো আর এখানে রেগুলার মেয়েরা যাতায়াত করে। এমনকি ওয়াচম্যানের কাছে বলা আছে কোনো মেয়ে এসে যদি ওল্ড মাঙ্ক বলে তাহলে তাকে চাবি দিতে হবে। এরপর চাবি নিয়ে ফ্ল্যাটে গিয়ে তল্লাশি করে ফ্ল্যাটের গোপন চেম্বারের মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণের বার এবং লাগেজ ভর্তি টাকা পাওয়া যায়। আর এগুলো দেখে অশোকের এখন বিশ্বাস হচ্ছে যে দেবা সত্যি বলেছে। তবে এর মধ্যে থানা থেকে অশোককে জানিয়ে দেয় দেবা আর গঙ্গারাম নামে এক ব্যক্তির মধ্যে 100 কোটি টাকার ফেক ল্যান্ড ডিল হয়েছিল, এগুলো মূলত সেগুলোরই ঘুষ। তবে গঙ্গারামের অ্যাড্রেস নিয়ে অশোক ওই অ্যাড্রেস ভেরিফাই করতে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে এই নামে এখানে কেউই নেই। এই গঙ্গারাম মূলত এমপি সীতারামের বেনামি অ্যাড্রেস। অন্যদিকে দীপক সাব রেজিস্ট্রি অফিসে এসে জানতে পারে দেবাকে পুলিশে দেওয়া হচ্ছে, আর থানায় গিয়ে জানতে পারে অশোক দেবাকে নিয়ে তদন্তে বের হয়েছে। এর জন্য দীপক অশোকের কাছে যাচ্ছে। এদিকে দেবার ক্ষুধা পেয়েছে, তাই অশোককে জানালে অশোক দেবাকে বিরিয়ানি খাওয়ায়। দেবা যখন খাচ্ছিল অশোক তখন দেবাকে বলছিল তোকে দেখে আমার দয়া হচ্ছে, তোকে ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকা এখান থেকে ওখানে করা হচ্ছে, আর তুই বেচারা কিছুই জানিস না, কিছুই বুঝতে পারছিস না। দেবা জানতে চায় স্যার কোটি কোটি টাকা কত টাকা হয়। অশোক বলে এত টাকা ধর তিরুপতি, মুম্বাই, এই যে আশেপাশে 2-4টা রাজ্যের যতগুলো ভিখারি আছে এদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা সব কিছু হয়ে যাবে এত টাকা। আর তোর নামে তাদের এত টাকা, তোকে ওরা ছাড়বে না। দেবার কথা এমনটা যদি হয়ে থাকে তাহলে টাকা নিয়ে আমাকে ছেড়ে দিতে বলুন। তবে অশোকদের কথার মধ্যেই দীপক আর তার দলবল চলে আসে, আর দীপকদের দেখেই দেবা পালানোর চেষ্টা করছিল। আর দেবা বারবার বলছিল স্যার দীপক স্যার ভালো না, এ ওদের দলের লোক। এই জন্য অশোক দেবাকে বাঁচাতে দীপককে গান পয়েন্ট করে, আর দীপকও একসময় অশোককে গুলি করে মেরে ফেলে। আর দেবাও এটা দেখা মাত্রই একটি নারিকেল গাছের উপর ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেবার অনিচ্ছা সত্ত্বেও দেবার হাতে একজন পুলিশ অফিসারের খুন হয়ে গেল। দেবা এটা কিছুতে মানতে পারছে না। তবে পাটিল নিরাজকে জানিয়ে দেয় যে এখানে একজন এসআই আপনার সম্পর্কে অনেক তথ্য জেনে গিয়েছিল, দীপক স্যারের গুলি করে তাকে মেরে ফেলতে হয়েছে। নিরাজ বলে তোমার কি করতে হবে তুমি ভালো করে জানো। এরপর পাটিল অশোকের বডিটি ডিসপোজ করতে বলে। আর এরপর তারা যখন একটি রেস্টুরেন্টে বসেছিল তখনই নিউজে আসে এমপি সীতারাম একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মানে দাঁড়াচ্ছে এমপি সীতারামের বিষয় যেহেতু লিক হয়ে গিয়েছিল তাই এমপি সীতারামকে চতুরতার সাথে সরিয়ে দেওয়া হয়েছে। আর দীপকও সব কিছু বুঝতে পেরে পাটিলকে বলে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি এদিকে সব কিছু দেখো, আমি বাড়িতে চলে যাচ্ছি বলে দীপক চলে যায়। এদিকে দেবা সামিরার সাথে দেখা করে এবং বলে আমি জেনে গেছি বড় সাহেবকে। সামিরা বলে এখন তাহলে তুই এখান থেকে চলে যা, কারণ সামিরা আর রিস্ক নিতে পারছে না। এই জন্য দেবাকে চলে যেতে বলছিল। তবে দেবা একটু দূরে যেতেই মনে পড়ে এই স্ক্যামের কথা যেই জানতে পেরেছে তাকেই তো মেরে ফেলেছে। তাই দেবা সামিরাকে বলে তুমি যেহেতু এখন জেনে গেছো তোমাকে ওরা মেরে ফেলবে, তাই তুমি আমার সাথে চলো। আর এর মধ্যে রোবল লোকেরা চলে এলে তাদের দেখা মাত্রই দেবা সামিরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে রোবল লোকজন এখনও সামিরার ফোন লোকেশন ট্র্যাক করছে আর তাদের পিছু করেই যাচ্ছে। আর এদিকে দীপক চিন্তা করছে দীপকের মতো মানুষ যদি এখন ন্যায়ের সাথে দাঁড়িয়ে না থাকে
তাহলে এই দেশের টাকা এবং ক্ষমতারই জিত হবে। এই জন্য দীপক দীপাকে বলে, তুমি এই মুহূর্তে আমাদের মেয়েকে নিয়ে দুবাই চলে যাও, আমি 15 দিন পর ওখানে আসব, আর এখানে কি হচ্ছে না হচ্ছে আমি ফিরে এসে তোমাকে সব জানাবো। তাই দীপকের কথা মতো দীপা মেয়েকে নিয়ে দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আবার এদিকে রোবরা সামিরার ফোন লোকেশন ট্র্যাক করে সামিরা এবং দেবাকে খুঁজে বেড়াচ্ছে। আর দেবারও শেষমেশ বাঁচার জন্য একটি ময়লার ট্রাকে উঠে যায়। সামিরা বুঝতে পারছিল হয়তোবা ওরা ফোন লোকেশন ট্র্যাক করছে, তাই সামিরা তার ফোনটি অফ করে রাখে। আর এজন্যই ময়লার ট্রাকটি যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, রোবরা আর ট্র্যাক করে তাদের পিছু করতে পারছিল না। এদিকে স্ত্রীর সন্তানকে দুবাই পাঠিয়ে দিয়ে দীপক ওই রিসোর্টে যায় এবং সেখানে থাকা সকল এভিডেন্স একসাথে করে একটি লকার রুমে রেখে নিরাজের সাথে দেখা করে। অন্যদিকে ওই ট্রাকটি ময়লার ভাগারে নিয়ে যাওয়া হয়েছে, আর ময়লার সাথে দেবা এবং সামিরাকে ফেলে দেওয়া হয়। সামিরা পুরো শরীরে তখন ময়লা, সামিরা আর নিতে পারছে না। সামিরা বারবার শুধু দেবাকে বলছিল, তোর জন্য আমার এই অবস্থা, কেন আমি তোকে সাহায্য করতে গেলাম আর তোর জন্য আজ আমার মরতে হচ্ছে। আর সামিরার এই অবস্থা দেখে দেবাও আর মানতে পারছিল না। তাই দেবা সামিরার ফোনটি অন করে দীপককে কল করে। এদিকে দীপক তখন নিরাজদের সামনেই বসেছিল, তবে দীপক ফোন রিসিভ করা মাত্রই সামিরা দৌড়ে এসে কলটি কেটে দিয়ে আবার ফোনটি বন্ধ করে রাখে। কারণ সামিরার কথা, ওরা তো আমাদের লোকেশন ট্র্যাক করে ফেলবে। সামিরা দেবাকে দ্রুত এখান থেকে নিয়ে যায়। আর এরপর তারা যখন যাচ্ছিল, দেবা লক্ষ্য করে একজন ভিখারি মারা গেছে। কর্পোরেশনের কুকুরের গাড়িতে তার লাশ তোলা হচ্ছে। আর এটা দেখে দেবা দ্রুত তাদেরকে বলে, দয়া করে কুকুরের গাড়িতে তুলবেন না, আমি আপনাদের টাকা দিব। তবে তারা এখনই টাকা চাচ্ছে। দেবা বলে 1 ঘন্টা সময় দিন, আমি টাকা এনে দিচ্ছি। তারা অপেক্ষা করতে রাজিও হয়। এরপর দেবা সামিরাকে নিয়ে নারায়ণের ফ্ল্যাটের ওই অ্যাপার্টমেন্টের সামনে যায়। দেবা ভালো করেই জানে ওয়াচম্যানকে ওল্ড মাঙ্ক বললে চাবি দিয়ে দিবে। তাই দেবা সামিরাকে বলে, আপনি গিয়ে ওয়াচম্যানের কাছে ওল্ড মাঙ্ক বলুন, চাবি দিয়ে দিবে। সামিরা তো কিছুই বুঝতে পারছে না। অবশ্য সামিরা বলা মাত্রই ওয়াচম্যান চাবি দিয়ে দেয়। আর দেবাও সামিরার সাথে লুকিয়ে ওই ফ্ল্যাটে চলে যায়। আর এরপর দেবা যখন ওই টাকা এবং স্বর্ণগুলো বের করে, সামিরার চোখ তো পুরো ছানা বড়া। সামিরা এগুলো কি দেখছে, সামিরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। দেবা সামিরাকে বলে, ম্যাডাম তুমি এই টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে যাও, আমার জন্য অল্প কিছু টাকা রেখে যাও, ওই ভিখারি সৎকার করব। তাই দেবা কিছু টাকা নিয়ে ওই কর্পোরেশন লোকেদের হাতে দিয়ে বলে, ভালো করে সৎকার করুন। এদিকে সামিরাও এসেছে। আর সৎকারের জন্য এত টাকা পেয়ে ওই ভিখারির সৎকার এমনভাবে করা হয় যেন মনে হচ্ছিল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সৎকার করা হচ্ছে। একদমই রাজকীয়ভাবে ধুমধাম করে ওই ভিখারির সৎকার করা হয়। আর দেবার হাতে বাকি যে টাকা ছিল, দেবা মন্দিরের সামনে থাকা ভিখারিদেরকে দিয়ে দেয়। তবে ভিখারিদের এমন অবস্থা দেখে দেবা দীপককে কল করে। নিরাজরাও তখন দীপকের অফিসে বসেছিল। দীপকও ফোনটি লাউড স্পিকারে দিয়ে রেখেছে। দেবা দীপককে বলে, দীপক স্যার, আমার ওই টাকাগুলো চাই। সাথে সাথে নিরাজ বলে, দেখ দেবা, তোর কত টাকা চাই? 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি, তুই যা চাস তাই পাবি। কিন্তু দেবার কথা, তিরুপতি, মুম্বাই, আশেপাশে 3-4 রাজ্যের যত ভিখারি আছে, সবার থাকার জায়গা, সবার খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা সব কিছু মেটানো যায় এত টাকা আমার লাগবে। নিরাজের কথা, একজন ভিখারি 10,000 কোটি টাকা চাইছে। দেবা বলে, আমি 10,000 কোটি টাকাই চাই। আর এটা নিয়ে দেবার সাথে নিরাজের একটা তর্ক সৃষ্টি হয়ে যায়। একসময় নিরাজ বলেই বসে, আমার কোনো টাকার প্রয়োজন নেই, ওকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। একজন ভিখারির কত সাহস আমার সাথে এভাবে কথা বলে। আর দেবাও এখান থেকে ফিরে সামিরাকেও সেম কথাটি বলে যে আমার এখন পুরো টাকাটা চাই। বড় বড় শহরে আমার মধ্যে যে ভিখারিগুলো আছে, আমি তাদের সাহায্য করতে চাই। আর এর জন্য তাদেরকে এখন দীপককে ধরতে হবে। সামিরা অবশ্য বলছিল, তুমি পাগল হয়ে গেছো, তাকে ধরা কি বাচ্চাদের খেলা? যে টাকা আছে সেই টাকা নিয়ে তুমি আরামে এসে কাটাতে পারবে। অবশ্য দেবা কোনো কথাই শুনছে না। এই জন্য সামিরা তার ভাগের টাকা নিয়ে চলেই যাচ্ছিল। তবে সামিরার মনও আর মানছে না। এজন্য সামিরা আবারও ফিরে আসে। আর এদিকে দেবা যে জায়গা থেকে ফোন করেছিল, দেবার কল লোকেশন ট্রেস করে দীপক লোকজন নিয়ে ওই জায়গায় চলে এসেছে। দীপক তার লোকেদেরকে আশেপাশে 2 কিলোমিটার এরিয়া খুঁজে দেখতে বলে। কিন্তু তারা তো আর জানে না দেবা ওই জায়গারই তাল গাছের উপরে বসে আছে। তাই সব লোক যখন চলে যায়, দেবা ওই তাল গাছ থেকে নেমে দীপকের মাথায় আঘাত করে দীপককে ওই নারায়ণের ফ্ল্যাটে নিয়ে যায়। আর এরপর দেবা দীপককে বলে, স্যার, আমার নামে যে টাকা আছে আমার সব টাকা চাই। দীপক দেবাকে বোঝানোর চেষ্টা করে, আমিও চাই নিরাজকে শাস্তি দিতে, কিন্তু নিরাজকে শাস্তি দিতে হলে আমাদের অনেক কিছু করতে হবে। আর আমি সব ব্যবস্থা করে দেব। তোমাকে টিভিতে এসে সব কিছু স্বীকার করতে হবে, এরপরে আমরা নিরাজকে জেলে পাঠাতে পারবো। অবশ্য সামিরা দীপকের কথা বিশ্বাস করছে না। আবার দেবা বারবারই বলছে, আপনি তো আমাদের কিনেছিলেন, আপনি আবার আমাদেরকে মারতে পাঠিয়েছিলেন। দীপকের কথা, তোমাদেরকে যেমন আমি এনেছিলাম, আমাকেও নীরজ এভাবেই তুলে এনেছিল।
আমার করার কিছুই ছিল না। দেবা কথায় কথায় খুশবুর কথা তোলে যে খুশবু প্রেগনেন্ট ছিল, আর আপনি জেনে বুঝে খুশবুকেও মেরে ফেললেন। তখন বলে না না, খুশবুকে তো আমি মারিনি, খুশবু এখনও জীবিত, আমি ওকে সেফ জায়গায় রেখেছি। আর খুশবুর কথা শুনে দেবা বলে আপনি তাহলে আমাকে খুশবুর সাথে দেখা করান। যদি আপনি একবার আমাকে খুশবুর সাথে দেখা করাতে পারেন, এরপর আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এই জন্য দেবা দীপকের হ্যান্ডকাপ খুলে দেয়। এরপরে দীপক ওই এভিডেন্সগুলো কালেক্ট করতে ওই লকার রুমে যায়। আর সেখানে মোবাইল ফোনের ওটিপি দেওয়ার জন্য ফোন অন করা মাত্রই নিরাজের লোকেরা দেবার ফোন লোকেশন ট্র্যাক করে ফেলে। এদিকে দীপক দেবা আর সামিরাকে একটি আশ্রমে নিয়ে গেছে। আর এরপরে আমরা দেখতে পাই খুশবু এখনও জীবিত, কারণ দীপক খুব গোপনে খুশবুকে এখানে রেখে গিয়েছে। 10 দিন বাদে খুশবুর ডেলিভারি ডেট। দেবাকে দেখে যেমন খুশবু খুশি, আর খুশবুকে দেখেও দেবাও এখন অনেক খুশি। তবে এখানে খুব বেশি সময় দেরি করা যাবে না, এই জন্য দীপক দেবাদেরকে নিয়ে যাচ্ছিল। আর যখনই তারা বের হবে ঠিক তখনই লক্ষ্য করে নিরাজের লোকেরা চলে এসেছে। সাথে সাথে দীপকরা আশ্রমের মধ্যে লুকিয়ে পড়ে। তবে পাটিল, রোবো এবং নিরাজের লোকেরা ওই আশ্রমে ঢুকে তাদের উপর তাণ্ডব চালায়। একসময় দীপক যখন পেরে উঠতে পারছিল না, তখন সবাই মিলে যখন পালানোর চেষ্টা করে, খুশবু পা পিছলে পড়ে খুশবুর ব্লিডিং শুরু হয়। দেবাও তাই খুশবুকে কাঁধে তুলে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। আর দীপকও ওদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দীপক কোনো মতে দেবা, সামিরা এবং খুশবুকে গেটের বাইরে পাঠিয়ে দেয়, আর গেটের এপারে বসে একাই সবার সাথে লড়াই করতে শুরু করে। দীপক শুধু গেটের এই পাশ থেকে দেবাকে বলে, দেখ রে দেবা, আমি তোর ওই উমেশ ভাইয়াই রে, খুশবুর খেয়াল রাখিস। এরপর দীপক মারা যায়। আর এদিকে খুশবু একটি ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশবুও মারা যায়। দেবার সামিরা খুশবু এবং দীপকের সৎকার করে। এরপর সামিরা দেবাকে বলছিল, দেবা এখন আমরা এই অবুঝ বাচ্চাকে নিয়ে কত পালিয়ে বেড়াবো, দেবার কথা আমরা কেন পালাবো? সামিরা বলে এই পুরো দুনিয়া ওদের। দেবার কথা, এই দুনিয়া শুধু ওদের না, এই দুনিয়া আমারও, আর আমি এখন আমার জায়গা আদায় করে নিব। আর এখান থেকে দেবার সংগ্রামের শুরু। নিরাজের সকল তথ্য দীপক ওই ব্যাগের মধ্যে দিয়ে গিয়েছিল, তাই দেবারা ওই ব্যাগে থেকে তথ্য নিয়ে নিরাজের যে ক্যাশ টাকা রাখা ছিল সেই ভান্ডার থেকে টাকা বের করে। আর একটি ট্রাক নিয়ে, ট্রাক ভর্তি টাকা নিয়ে নিরাজের অ্যাপার্টমেন্টের সামনে ফেলে আসে। আর এরপরে পুরো শহর তোলপাড় শুরু হয়ে যায়। এত টাকা নিরাজের বাড়ির সামনে কে রেখে গেল? সিদাপ্পাও নিরাজকে ডাকে এবং ভালো করে ওয়ার্নিং দিয়ে দেয় যে একবার যদি আমাদের কোনো কিছু ফাঁস হয়ে যায় তাহলে আমি তোমাকে জেলে পাঠাবো, আমি তোমাকে বাঁচাতে পারবো না। নিরাজও বুঝতে পারছে না নিরাজ এখন কী করবে। তবে নিরাজ বাড়িতে গিয়ে দেখে নিরাজের বাবা মিত্র একটি ভিডিও দেখছে। আর এই ভিডিওটি মূলত দীপক মারা যাওয়ার আগে নিরাজের বিরুদ্ধে সব স্টেটমেন্ট দিয়ে গেছে। মিত্র জানায় কেউ একজন আমাদের সিকিউরিটির কাছে পেনড্রাইভ দিয়ে গিয়েছে। ঠিক তখনই দেবা নিরাজকে কল করে এবং বলে, দীপক স্যার আমার কাছে যা যা দিয়ে গেছে আমি সব প্রকাশ করে দিব। নিরাজরা ভালো করে জানে এই সব কিছু প্রকাশ পেয়ে গেলে তারা শেষ হয়ে যাবে। এই জন্য নিরাজ বলে, দীপক তোমার কাছে যা যা দিয়ে গেছে সব তুমি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে তোমার যা চাই আমি তোমাকে তাই দিব। তোমার কি চাই তুমি বলো। দেবা তখন বলে, স্যার আপনি বলেছিলেন আমাদের মতো ভিখারির থেকে কুকুরও ভালো, আমাদের মেরে ফেললেই কি, আপনি আমাদের মতো একদিন ভিক্ষা করে দেখান। আর ভিক্ষা করার কথা শুনে নিরাজ এবং নিরাজের বাবা মিত্র দেবার কাছে অনুরোধ করছিল অন্য কিছু চাও, প্লিজ তুমি অন্য কিছু চাও। দেবা বলে, যেভাবে আমাকে বলছেন ঠিক সেইভাবে আপনারা ভিক্ষা করুন, বলেই কল কেটে দেয়। এদিকে দেবাকে যে তারা ধরবে, দেবার তো কোনো ঠিকানা নেই, কারণ ভিখারিদের কোনো ঠিকানা থাকে না, তাকে কোথায় খুঁজবে? নিরাজ তখন বলে, ভিখারিদের যেহেতু ঠিকানা থাকে না তাই ভিখারি হয়ে আমিও ভিখারিকে খুঁজব। দেবা যেহেতু একদিনের কথা বলেছে, নিরাজ তাই ওই একদিন ভিক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর নিরাজই পৃথিবীর একমাত্র ভিক্ষুক যে কিনা রোলস রয়েস নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। নিরাজ তার পুরো টিমকে সাথে নিয়ে নেয় এবং সবাইকে আশেপাশে মোতায়েন করে, তারা আশেপাশে দেবাকে খুঁজবে। নিরাজ ভোর হতেই মন্দিরের সামনে বসে পড়ে। আর অনেক সময় সেখানে বসে থাকার পর দেবা কল করে বলে, স্যার এক জায়গায় বসে থাকলে ভিক্ষা কী করে পাবেন? মন্দির থেকে বের হন, শহরের মধ্যে আসুন, রাস্তার জ্যামে জ্যামে ভিক্ষা করুন। নিরাজ এক এক সময় এক এক জায়গায় গিয়ে বসছে, আর দেবা দূর থেকে দেখে দেখে কল করে বলছে এখানে যান ওখানে যান, কিন্তু নিরাজের লোকেরা দেবাকে খুঁজে বের করতে পারছে না। এরপর নিরাজ একটি গলির মধ্যে গিয়ে বসেছিল, আর সামিরা তখন খুশবুর ওই বাচ্চার হাত দিয়ে নিরাজকে ভিক্ষা দিয়ে যায়। রাতের বেলা অন্য ভিখারিদের মতো নিরাজও রাস্তার পাশে বসেছিল, আবার পুলিশ ভিখারিদের তাড়াতে এসে নিরাজকেও তাড়িয়ে দেয়। এরপর নিরাজ রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে বসে, আর ঠিক তখনই কেউ একজন নিরাজকে 500 টাকার একটি নোট দিয়ে যায়। নিরাজের ওই টাকাটা দেখে মনে পড়ে এয়ারপোর্টে সেদিন এই টাকাটাই নিরাজ দেবাকে দিয়েছিল। অবশ্য সাথে সাথে ওই ব্যক্তিকে ধরা হয়, কিন্তু এ তো দেবা নয়, মানে দেবা এই লোককে দিয়ে দিয়েছে। আর সবাই যখন ওই ব্যক্তির পিছু করেছিল সেই সুযোগে দেবা নিরাজের মাথায় আঘাত করে নিরাজকে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। আর জ্ঞান ফেরার পর নিরাজ দেবাকে বলছিল
দীপক যা কিছু দিয়ে গেছে সব আমাকে দে। তুই যা বলেছিস আমি তো করেছি। দেবা বলে, স্যার আরেকটা জিনিস বাকি, যদি আপনি আমার এই কাজটি করে দিতে পারেন আমি সব দিয়ে দিব। দেবা খুশবুর বাচ্চাটা কোলে নিয়ে নিরাজকে বলে, ওর মা মারা গেছে, ওর মাকে এনে দিন। নিরাজের কথা, যে মারা গেছে তাকে আমি কিভাবে আনবো? দেবা বলে, মারা যায়নি, তোমরা ওকে মেরেছ। এই বাচ্চা এখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, ওর মায়ের দুধ এনে দাও। পারবে দিতে? নিরাজ বলে, তা আমি পারবো না, কিন্তু বেঁচে থাকলেই ওর মা কী করতো? এখানে ওখানে ভিক্ষা করে ওকে খাওয়াতো। দিন শেষে একটা ভিক্ষুকই তৈরি হতো, আর একদিন জুজুনি না খেতে পেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যেত। দেবা বলে, তুই কোনোদিন শুধরাবি না রে। আমি ভেবেছিলাম ভিক্ষা করলে অন্তত আমাদের কষ্টটা বুঝতে পারবি। তবে এরপরে নিরাজ দেবার উপর আক্রমণ করে, আর তাদের দুজনের ফাইটের এক পর্যায়ে দেবা পাশে থেকে একটি কাচের টুকরো দিয়ে নিরাজের গলা কেটে ফেলে। নিরাজ অন দি স্পটই মারা যায়। এরপর দেবা খুশবুর বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে বলে, এই টাকা পয়সা কিছু আমাদের চাই না, তুই শুধু হাসতে থাকবি, বাঁচার জন্য বাঁচবি। আর এখানেই কুবেরা মুভি শেষ হয়। আর কুবেরা মুভি আমাদের শেখায় যে প্রকৃত সম্পদ অর্থ বা ক্ষমতায় নয়, বরং ন্যায়, সততা এবং অন্যের জীবন উন্নত করার মাধ্যমে প্রকৃত কুবের হওয়া যায়। লোভ এবং দুর্নীতির ফাঁদ থেকে সাবধানে থাকুন, নিজের নৈতিকতা বজায় রেখে সমাজের উন্নতির জন্য কাজ করুন, এটি প্রকৃত সম্পদ। এই মুভিতে দেবার চরিত্রটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।